সাইদা বেগম নিজেদের কামরায় এসে মেয়েদের ঝটপট রেডি হতে বললেন। এখানে আর এক মুহূর্ত তিনি থাকতে চায় না। এত অপমানের পর থাকার কোনো প্রশ্নই আসে না। তিনি মানছে অনেক বছর আগে তিনি একটা ভুল করে ফেলেছিলেন, তাই বলে কি বড়ভাবে তার উপর আজ অব্দি সেই ভুলের মাসুল তুলবে? উনি তো ক্ষমা চেয়েছিল, তারও ওনার এত ক্ষোভ কেন? আর আরাধ্য সাধনার বিয়েতে তো সাইদা বেগমেরও মত ছিল না। বাবার কারণেই তো বিয়েটা হলো। এখানে সাইদা বেগমকে কেন দোষারোপ করা হচ্ছে? থাকবে এখানে কেন? মেয়েদের নিয়ে এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সাধনা মায়ের সাথে প্যাকিং এর সাহায্য করছে, কিন্তু মন অন্য কোথাও। যাওয়ার আগে কি একবার আরাধ্যের সাথে তার দেখা করা উচিত? গতকাল তার সাথে এতটা সময় কাটালো, যাওয়ার আগে মানুষটাকে জানানোর প্রয়োজন আছে। কিন্তু যদি মনে করে, তো মনের সাথে তো অনেক যুদ্ধ করে সাধনা, কিন্তু সিদ্ধান্ত নেয় সে আরাধ্যর ঘরে যায় এবং তাকে বিদায় জানায়। যেই ভাবা সেই কাজ। সুধাকে নিয়ে আরাধ্যার কামরার দিকে যায়। কামরার সামনে এসে যেই দরজায় কড়া নাড়া দেবে, এমন সময় ভেতর থেকে আরাধ্যর হাসির শব্দ পায়। সাধনা থেমে যায়। আরাধ্য কারোর সাথে ফোনে কথা বলছে। আরাধ্য হেসে হেসে বলছে, ও সুইট হার্ট, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো দাদাকে কতটা ভালোবাসে। বিয়েটা দাদাজানের কারণেই করেছি। বিয়েতে আমার কোনো মত ছিল না। না সুইট হার্ট, তোমার থেকে সুন্দরী কেউ হতেই পারে না। ইউ আর সো বিউটিফুল অ্যাট হার্ট। এপাশ থেকে সাধনা শুনতে পারলো না অপাশের লোকটা কি বলছে। আরাধ্য আবারও বলল, আহা, লজ্জা পাচ্ছ কেন? সাধনা কথাগুলো শুনে খুব আহত হয়। কেন বকে এতটা বিচ্ছে তার? শুধু নামমাত্র লোক দেখানো একটা সম্পর্ক জড়িয়েছে বলে? সাধনা সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ায় না। সুধাকে টেনে হনহন করে চলে আসে। আসার সময় দরজার সামনে থাকা ফুলদানিটার সাথে বাড়ি খেয়ে কিছুটা শব্দ হয়, কিন্তু সাধনা আর সেদিকে তোয়াক্কা না করে সুধাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যায়। এদিকে আরাধ্য নানির সাথে কথা বলে ফোনটা রাখে। নানি খুব বেশি রেগে আছে। নানি রেগে গেলে এমন আহ্লাদ করে তার রাগ ভাঙাতে হয়। নানিকে বোঝাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আরাধ্য বড় এক শ্বাস নিয়ে কামরা থেকে বের হওয়ার জন্য পা বাড়া। দরজার সামনে আসতেই থমকে যায়। ফুলদানিটা এলোমেলো ভাবে নিচে পড়ে আছে। আরাধ্য হুড় কুচকে আসে, এখানে কেউ ছিল কি? দরজার বাহিরে কিছুক্ষণ পায়চারি করে, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। কোনো ক্লু মিলেনি। আরাধ্য ভাবুক ভঙ্গিতে কিছু একটা চিন্তা করতে করতে নিচে যায়। ডাইনিং টেবিলে বসা মাত্র ছোটু ফুপি থেকে জানতে পারে সাধনা মিনিট দশক আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। কথাটা শোনা মাত্র আরাধ্যর মাথা বিগড়ে যায়। সকালে আর নাস্তা করা হলো না। প্লেটে পানি ঢেলে রুমে চলে আসে। রাগে ফুসফুস করে, যাওয়ার আগে একবার কি বলে যাওয়া যায়নি? সামান্য ভদ্রতা কি তার মাঝে নেই? আরাধ্যর রাগে অভিমানে মুখ ভার করে রাখে। জিদের বসে টেবিলের উপর রাখা জগটি মাটিতে আছাড় মারে, সেই সাথে আরো কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজ ছুটির দিন ছিল। ঘড়ির কাঁটায় বেলা 10টা। শাহাদাত আহমেদ বারান্দায় পেপার নিয়ে বসে আছে। পেপার পড়ার ফাঁকে ফাঁকে চায়ের কাপটায় চুমুক দিচ্ছে। বাবার পেনশনের টাকায় এই 4 তলা বাড়ি। ঢাকা শহরে এমন বাড়ি থাকা মানে বিশাল কিছু। যদিও বাড়িটা ওনার একার না, আরো 3 ভাই অংশীদার। 40,000 টাকা মাইনে, ব্যাংকের চাকরি আজকালের দিনে এ টাকা কিছুই না। সন্তানদের পড়ালেখার, সংসার খরচ সব মিলিয়ে মোটামুটি স্ত্রী আর 3 সন্তানকে নিয়ে ভালোই দিন কাটে। এই তো মাসখানেক হলো বড় ছেলে বড় একটি কোম্পানিতে ইন্টার্নের করছে। আস্তে আস্তে সংসারের হাল ধরবে। সব মিলিয়ে সোনার সংসার। কিন্তু ইদানিং শাহাদাত আহমেদ স্ত্রী আর বড় মেয়েকে নিয়ে খুব চিন্তিত। বাবার বাড়ি থেকে সাইদা বেগম ফিরার পর কেমন যেন পাল্টে গেছে। সবসময় ভাবনায় ঢুকে থাকে। বড় মেয়ে সাধনার ক্ষেত্রেও তাই। সারাক্ষণ অন্য মনস্ক হয়ে থাকে। আগের মতো চেহারা সেই স্নিগ্ধতা নেই। চেহারায় চিন্তা চিন্তা ভাব। না, এমন হলে তো চলবে না। মেয়ের সাথে কথা বলা উচিত। ছোটকালে সন্তান আর বাবা মায়ের মাঝে অন্যরকম এক বন্ডিং থাকে, যেখানে তারা দ্বিধাহীনভাবে বাবা মায়ের সাথে সকল কথাই শেয়ার করে। কিন্তু বয়সের সাথে সাথে একটা নির্দিষ্ট বয়সের পর আস্তে আস্তে তারা বাবা মা থেকে দূরে সরে যায়। তাদের মাঝে একটা দ্বিধাবোধ কাজ করে, কথা লুকাতে থাকে। অনেক সময় ডিপ্রেশনে পড়ে বড় কোনো অপরাধ করে ফেলে। আজকাল সাধনাকে দেখে মনে হয় ডিপ্রেশনে ভুগছে। যদিও সাধনার ক্ষেত্রে এমন হয়, নিজের কোনো ক্ষতি করে বসে। খানিকেই শাহাদাত আহমেদ চেহারায় ভয়ের ছাপ নেমে আসে।
সাধনা তার বড্ড আদরের মেয়ে। সাদিকের জন্মের পর 8 বছর পর আল্লাহ থেকে অনেক চাওয়ার পর মেয়ের জন্ম হয়। তাই শখ করে মেয়ের নাম রেখেছে সাধনা। বাবা মায়ের কাছে তার প্রত্যেকটা সন্তানই সমান, তাদের সমানভাবে ভালোবাসা। সাদাত আহমেদ সেক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়, কিন্তু সাধনা তার নম্রতার ভদ্রতার গুণ দিয়ে আলাদা জায়গা তৈরি করে নিয়েছে। ছোট মেয়ে সুজাতা যতটা চাঞ্চল্য, সাধনা ঠিক ততটাই শান্ত। সাদাত আহমেদ উচ্চ গলায় ছোট মেয়েকে ডাকে, সুজাতা, সুজাতা। টেবিলের উপর পা ঝুলিয়ে ফোন টিপছিল। বাবার উঁচু গলায় কেঁপে ওঠে। বাড়িতে একমাত্র বাবাই পুরো বাম নিয়ে ডাকে, বাকি সবাই সুধা বলেই ডাকে। বাবাকে সে খুব ভয় পায়, তাই দেরি না করে তাড়াতাড়ি করে ফোন রেখে বাবার কাছে যায়। সাদাত আহমেদ পেপারে চোখ রেখে শান্ত গলায় বলল, সাধনার ঘুম ভেঙেছে? সুজাতা বলল, না বাবা, এখনো জাগেনি। মেয়েটা সুস্থ আছে তো, এত বেলা পর্যন্ত তো সাধনা ঘুমায়নি। সাদাত আহমেদ মুখের সামনে থেকে পেপার সরিয়ে চিন্তিত ভঙ্গিতে সুধার দিকে তাকাল। বাড়ির সুরে বলল, জ্বর হয়েছে নাকি? সুধা নিচু সুরে উত্তর দিল, না বাবা, তেমন কিছু না, রাত জেগে পড়াশোনা করেছে তাই এখনো ঘুম ভাঙেনি। সাদাত আহমেদ কড়া সরে বলল, আর তুমি কি করছিলে? সুধা বলল, বাবা, আমার মাথা ব্যথা ছিল তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আমতা আমতা সরে সুধা উত্তর দেয়। সাদাত আহমেদ জানে সব মেয়ের ফাঁকিবাজি, তাই আর কথা বাড়ালো না। ধমকের সরে বলল, সাধনার ঘুম ভাঙলে বলবে আমি ডেকেছি। সুধা ঘাড় বাকি হাবতক মাথা নাড়িয়ে সেখান থেকে আর দেরি না করে। দেরি করলেই বিপদ। বাবা নিশ্চিত পড়াশোনার খোঁজ খবর নিল। সে তো আর সাধনার মতো ক্লাস টপার না। রেজাল্টের কথা জানলে সুধার রক্ষা নেই। দ্রুত পায়ে নিজের রুমে চলে আসে। মায়ের আদুরে স্পর্শে সাধনার ঘুম ভাঙে। সাধনা মাকে দেখে তড়িঘড়ি করে উঠে পড়ে। হাঁপাতে হাঁপাতে ভিতর সরে বলল, মা, কি হয়েছে বাবা? সাইদা বেগম মেয়ের মাথায় হাত রেখে শ্বাসরস্ত বলল, না, কিছু হয়নি। অনেক বেলা হয়েছে, নাস্তাটা করে নে, তারপর না হয় আবার ঘুমাস। মায়ের কথা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ইদানিং তার কি যে হয়েছে, অল্প কিছুতেই অনেক ভয় পেয়ে যায়। সবসময় কলিজার চাপ ধরে থাকে, ভয় কাজ করে। এই বুঝি বাবা বিয়ের কথা জানতে পারে। সাইদা বেগম মেয়ের অস্থিরতার কারণ বলতে পারে। মেয়েকে এমন অস্থির দেখে কিছুক্ষণ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে দুপুরের রান্না জোগাড় দিতে যায়। সাধনা জিম মেয়ের বিছানায় বসে আছে। আজ 2 মাস হয়েছে নানি বাড়ি থেকে এসেছে, কিন্তু কোনোভাবেই যেন সেই সন্ধ্যার কথা বলতে পারে না। চোখের সামনে বেঁচে ওঠে সেই চাঁদনি রাতের জ্যোৎস্না বিলাসের কথা মনে পড়ে, কিন্তু পরক্ষণে যখন আরাধ্যের ফোনের কথা বলাটা মনে পড়ে, মুহূর্তে মুখের নকশাটা বিকৃত রূপ ধারণ করে। সে আরাধ্যকে কি ভেবেছিল, আর আরাধ্য কেমন বের হলো। বাহিরে পড়ুয়া ছেলেগুলো বুঝিয়ে এমনই ক্যারেক্টার আছে, মুখের বাসা কিচ্ছি। আরাধ্যকে তো দোষ দেওয়া যায় না, সে তো আর নিজের ইচ্ছায় বিয়ে করেনি, তাকে তো বাধ্য করা হয়েছিল। বেশ কিছুক্ষণ এসব চিন্তা করে সাধনা বড় শ্বাস নেয়। বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। নাস্তা শেষ করে সাধনার বাবার রুমের দিকে যায়। বাবা চোখ বন্ধ করে কাঠের চেয়ারটায় আরাম করে বসে আছে। কারো আসার আজ পেয়ে চোখ মেলে তাকায়। শাহাদাত আহমেদ মেয়েকে দেখে উঠে বসে মৃদু হেসে মেয়ের পাশে বসা ইশারা করে। সাধনা বাবার পাশে যেয়ে বসে নিচু সরে বলল, সুধা বলল, তুই নাকি আমাকে ডেকেছিস, কোনো প্রয়োজন? শাহাদাত আহমেদ মেয়ের চেহারা লক্ষ্য করে মলিন ফ্যাকাশে হয়ে আছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত সুরে বলল, না মা, কোনো প্রয়োজন নেই। অনেক দিন তোমার সাথে গল্প করা হয় না, তাই ভাবলাম আজ বন্ধুর দিন গল্প করি। সুধা বলল, তুমি নাকি রাত জেগে পড়েছিলে, পড়ার খুব চাপ নাকি? সাধনা বলল, তেমন কিছু না বাবা, সামনের সপ্তাহে রাদিন ভাইয়ার বিয়ে, পুরো 1 সপ্তাহ ঠিকভাবে পড়া হবে না, পিছনে পড়ে যাব, তাই আগের থেকে কিছুটা এগিয়ে রাখছি। সাধনার বাবা বলল, এত পড়ার চাপ নিতে হবে না, মাঝে মাঝে রিফ্রেশন প্রয়োজন আছে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি কেন কিছু নিয়ে খুব চিন্তিত, কিন্তু কি হয়েছে আমাকে দ্বিধাহীনভাবে বলতে পারো। বাবার এমন প্রশ্নে সাধনার ভাবনায় পড়ে যায়। বাবার সাথে সে কখনো মিথ্যে বলতে পারে না, কেন জানি ভিতর থেকে আসে না, কিন্তু বাবা সত্যিটা বলতেও পারবে না। মা বলে যে সময় হলে নিজেই বাবার সাথে কথা বলবে এসব নিয়ে। এখন সাধনা কি করবে? বাবার কথা এড়ানোর মতো সুযোগ নেই, বাবা ধরে ফেলবে। শাহাদাত আহমেদ মেয়েকে এমন বিভক্তিতে পড়তে থেকে সহজ করে জিজ্ঞেস করেন,
ভার্সিটির সামনে ছেলেগুলোকে এখনো বিরক্ত করে? সাধনার নত মাথা হ্যাবতক নাড়ায়। শাহাদাত আহমেদ বিরক্তির সাথে বড় একটা নিঃশ্বাস নেয়। পৃথিবীতে মধ্যবিত্ত মানুষগুলো সবসময় বেশি সাফার করে, কারণ উচ্চবিত্ত মানুষগুলো টাকার জোরে সব আদায় করে নেয়, আর নিম্নবিত্ত মানুষগুলো সাহস আর গায়ের জোরে আদায় করে নেয়। কিন্তু মধ্যবিত্ত, তাদের কাছে কোনো রকম চয়েস আছে কি? তাদের না আছে এত টাকা, আর না আছে নিম্নবিত্তদের মতো সাহস, কারণ তাদের যে আত্মসম্মান হারানোর অনেক ভয়। সৎ হওয়ার পরও মাথা নত করে থাকতে হয়, অত্যাচার সহ্য করতে হয়। এই যে সাধনা কলেজে যাওয়ার সময় তাকে ছেলেরা বিরক্ত করে, তাদের কোনো কিছু বলতে পেরেছে কি? কি বলবে আর কার কাছে বলবে? সমাজের সকল মানুষই উচ্চবিত্তদের গোলাম। এসব বকাটেদের 7 গুণ মাফ, কারণ এরা ধনির ঘরের সন্তান। তাদের টাকা আছে, পাওয়ার আছে, যদি মেয়ের কোনো ক্ষতি করে দেয় এই ভয়ে আরো কিছু বলতে পারে না। শাহাদাত আহমেদ মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, মা তুমি এসব নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি সেফলি চলাফেরা করো। সাধনা বলল, ঠিক আছে বাবা। শাহাদাত আহমেদ আলমারি থেকে কিছু টাকা বের করে সাধনার হাতে দিয়ে বললেন, এখানে 10,000 টাকা আছে, তুমি আর সুজাতা বিয়ের জন্য কেনাকাটা করো। সাধনা বলল, বাবা এত টাকার প্রয়োজন নেই, তাছাড়া আমাদের কিছু কেনা নেই, সব কিছুই করে আছে। সাধনার বাবা টাকাগুলো ফিরিয়ে দিতে দিতে বলল, শাহাদাত আহমেদের মেয়ের দিকে তাকিয়ে আছে, বয়স কম হলেও বুদ্ধিজ্ঞান বড়দের মতো, একদম মায়ের মতো হিসাবে। সাধনা মেয়েদের মতো বাড়িতে কোনো খরচ বা বিলাসিতা নেই। শাহাদাত আহমেদ মেয়েদের হাতের মুঠোয় টাকা গুঁজে দিয়ে বলল, বাড়ির বিয়ে পুরাতন জিনিস দিয়ে কি হয়, এই টাকাগুলো রাখ, যেখানে প্রয়োজন খরচ করে দেবো। সাধনা বাবার সাথে পেরে ওঠে না, অবশেষে টাকাগুলো নিতেই হলো। এইদিকে সকাল সকাল বাড়িতে সাধনারা মেজ রিনা বেগম তার আগমন। আসার পর থেকেই বাড়িতে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। রিনা বেগম কে, তার লুবি আর খোঁচা মারার স্বভাবের কারণেই কেউ তেমন পছন্দ করে না। বীরপুর শ্বশুর বাড়িতে বনিবনার না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীতে সাধনার বড় ফুপুর মৃত্যুর পর বাড়ি থেকে বড় ফুপার সাথে বিয়ে দেওয়া হয়। বড় ফুপুর এক ছেলে ছিল, আর মেজপুর আগের ঘরের এক ছেলে, মিলিয়ে 4 জন সদস্যের পরিবার। সাধনার ফুপা মোটামুটি ভালো ব্যবসায়ী। রিনা বেগম তার ছেলে ভাদনের জন্য সাধনাকে বউ করে নিতে চায়, কারণ একটাই, সাধনাকে বউ করে নিলে নিজের ইশারায় নাচাতে পারবে। অন্য ভাইয়ের মেয়েদের থেকে সাধনার সুন্দরী, ভদ্র, শান্ত, যেভাবে রাখবে সেভাবেই থাকবে। রিনা বেগম পুরো সংসার নিজের হাতের মুঠোয় রাখতে পারবে। রিনা বেগম সোফায় 2 পা তুলে বসে বেশ আয়েশ করে চা নাস্তা খাচ্ছে। পাশেই সাধনার বাবা মা বসে আছে, মুখে মিষ্টি পড়ে চাবাতে চাবাতে রিনা বেগম শাহাদাত আহমেদকে বললেন, বুঝলে ভাইজান, বাদনের ব্যবসা দিন দিন বড় হচ্ছে। আশেপাশের এলাকায় বড় বড় বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসছে। এগুলো দেখতে এক একটা পরীর বাচ্চা। আমি সবগুলো সম্বন্ধ মানা করে দিয়েছি, যদিও সাধনা দেখতে আহামরি কিছু না, তবে আমি বলে দিয়েছি আমার ভাইয়ের মেয়ে আমার ঘরের বউ হবে। সাইদা বেগমের মুখ কালো হয়ে আসে। তিনি ননদের এসব কথায় গম্ভীরতা বুঝতে পারছেন। তিনি জানেনই না কেন সাধনাকে ঘরের বউ করতে চান, কিন্তু তিনি কখনো তা হতে দেবে না। মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেবে, তবুও বাদনের সাথে বিয়ে দেবেন। শাহাদাত আহমেদ বোনের কথার অর্থ বুঝতে পেরে শক্ত গলায় বলল, সাধনা পড়াশোনা করছে, করুন, এসব নিয়ে এখন বাবার সময় না। যদিও সাধনার রিজিকের বাদনের সাথে বিয়ে হওয়ার লিখা থাকে তাহলে হবে। সাধনার ফুপু বলল, ভাইজান, মাইয়া মানুষগুলো তো পড়াইতে নাই, তাইলে বাদর হয়, আদব কায়দা সব ভুলে যায়। সাইদা বেগম ননদের কড়া কড়া কথায় চুপ থাকতে না পেরে মুখ খুলে বললেন, আমাদের মেয়ে কেমন হবে তা না হয় আমাদের উপর ছেড়ে দেন, আপনাকে এসব নিয়ে এত ভাবতে হবে না। ভাবির এমন কথায় রিনা বেগম তেলে বেগুনে চলে ওঠে, শব্দ করে চায়ের কাপটা রেখে হন হন করে বেরিয়ে যায়। পেছন থেকে সাইদা বেগম মিষ্টি সুরে বলল, দুপুরের খাবারটা খেয়ে যাবে না পা? এদিকে মাত্রই সাধনার সুদার কলেজ শেষ হয়েছে। দুপুর একই ক্লাসে, এবার ইন্টার 2nd ইয়ার। সাধনার লেখাপড়া যতটা প্রখর, সুদা ঠিক ততটাই হল। আজ কলেজ থেকে পুরো 1 সপ্তাহের ছুটি নিয়েছে। কাল থেকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, বড় চাচার ছেলের রাদিন ভাইয়ের বিয়ে। ছুটি পেয়ে সুধা আনন্দে লাফাচ্ছে, অন্যদিকে সাধনা পড়া নিয়ে চিন্তিত। সুধা সাধনার চিন্তিত চেহারা দেখে বলল, বোন তুই কি বলতো, রোবট বাড়িতে বিয়ে কোথায় খুশিতে লাফাবি নাচানাচি করবি তা না, তুই মুখ ভার করে বসে আছিস।
সাধনা বলল, তুই সপ্তাহের পর যে পরীক্ষা সে খেলা আছে। সুধা বলল, আমার টেনশন কিসের, তুই তো আছিসই। আর তাছাড়া আমার তো আর তোর মতো পরীক্ষার টপ করতে হবে না, টেনে টুনে 33 পেলেই চলবে। সাধন বলল, সুধা একটু তো পড়াশোনা নিয়ে সিরিয়াস হও। সুধা বলল, পড়ালেখা নিয়ে এত সিরিয়াস হয়ে কি হবে, পরে কি করব, আমার স্বপ্ন তো অন্য। সাধন বলল, তা কি শুনি। সুধা বলল, তাহলে শোন। আমার স্বপ্ন হলো বিয়ে, বড়লোক হ্যান্ডসাম ছেলে বিয়ে করবো, তারপর দেশ বিদেশে ঘুরে বেড়াবো। সাধনা সুধার পিঠে চাপড় মেরে বলল, তুই কি কোনোদিনও শুধরাবি না, আমি আজই মায়ের কাছে তোর নালিশ করবো, মা তোর পিঠে লাঠি মারবে। সুধা সাধনার পিছন পিছন ঘুরছে যে সাধনা আমাকে কিছু বোনা বলে দেয়। দুবোন খুনসুটি করতে করতে কলেজের গেটের সামনে আসে। কলেজের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে থমকিয়ে যায় তবু, একে অপরের মুখ চাওয়াচাই করছে। সুধা সাধনার কানে ফিস ফিস করে বলল, বাঁধন ভাই এখানে কি করছে। সাধনা দাঁত চেপে উত্তর দেয়, আমি কি জানি, এই আবত এখানে কি করে। সাধনা সুধা বিরক্তির চোখে বাঁধনের দিকে তাকিয়ে আছে। বাঁধনকে তাদের দুজনের একদমই পছন্দ না, খুব বেশি অহংকারী আর চরিত্রহীন, অনেক মেয়েদের সাথে সঙ্গ। অলিতে গলিতে তার গার্লফ্রেন্ড। বাঁধন সিগারেট শেষ টান দিয়ে সুধা আর সাধনার দিকে এগিয়ে আসে। সাধনাকে উদ্দেশ্য করে বলে, এখনই আমার বাইকের পেছনে ওঠো, কথা আছে। সাধনার সাথে সাথে উত্তর দেয়, ভাই আমার কলেজ আছে, কেউ দেখলে খারাপ কিছু ভাববে, তাছাড়া সুধাও সাথে আছে, বাসায় চলুন, তারপর যা বলার বলবো। বাদল চোখ মুখ কালো করে বলল, আমি তোদের সেই বস্তি বাড়িতে যেতে পারবো না, এখনই দুজন রিক্সায় চল, আমার পিছু পিছু স্ট্যান্ডে আয়। সাধনা সুধার কথা বাড়ে না, বাদনের কথা মতো রিক্সায় চড়ে। কথার খেলাপ করলে বাড়িতে দাদা দাদির কাছে মিথ্যে বলে কলেজে আসা বন্ধ করবে। বাদন স্ট্যান্ডে এক বড় রেস্টুরেন্টের সামনে থাকে। সাধনা সুধাকে ইশারা করে নামতে। দুজন বাধ্য মেয়ের মতো রিক্সা থেকে নামে। অনেকক্ষণ হলো আরাধ্য রেস্টুরেন্টে বসে এক ক্লায়েন্টের অপেক্ষা করছে। আজ বড় একটা ডিল সাইন করা হবে। বাবার রেডিমেড গার্মেন্টসের ব্যবসা, ঢাকায় 2টা ফ্যাক্টরি আছে। এই তো মাসখানেক হলো বাবার কোম্পানিতে জয়েন করেছে। এত বড় তাড়াতাড়ি কোম্পানি জয়েন করার মোটেও ইচ্ছে ছিল না। আরাধ্যের মূলত সাধনা নামক নেশাটাকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে কাজে ডুবিয়ে রাখতে চাইছে, কিন্তু এত কিছুর পরও কেন ভাবে যে সফল হতে পারছে না। কোনোভাবে মেয়েটার নেশা মাথা থেকে নামছে না। দিন দিন পাগল হয়ে যাচ্ছে আরাধ্য। কি থেকে কি করছে সে নিজেও বুঝছে না। হুঠাৎ সবার উপরে রেগে যায়, পাগলের মতো আচরণ করে, গভীর রাতে বারবার নিজেকে দোষারোপ করে। কেন সেদিন সাধনার ফোন নাম্বার নিল, কেন একবার তার বাড়ির অ্যাড্রেস জানতে চাইল, কেন সাধনা তাকে কিছু না বলেই চলে গেল। এসব মনে করে নিজের উপর রাগ ছেদ যায়। তার জানা মতে সাধনার সাভারে থাকে, কিন্তু সাভার তো আর কুপটির মতো ছোট্ট জায়গা না যে একজনকে খুঁজেই বের করা যাবে। এমন নয় আরাধ্য সাধনাকে খোঁজার চেষ্টা করে পুরো 1 মাস তার বন্ধুকে নিয়ে কারণে অকারণে সাভারে বিভিন্ন অলিগলিতে ঘোরাঘুরি করেছে শুধু সাধনার খোঁজে, কিন্তু প্রত্যেকবারই হতাশ হয়েছে। এক রাতের বউয়ের মায়ার ভাইভাবে জড়িয়ে যাবে তা আরাধ্য জানা ছিল না। এদিকে বাড়ির পরিস্থিতিও ভালো না যে দাদা যান দাদিমাকে থেকে জিজ্ঞেস করবে। আরাধ্য ওনাদের সাথে কথা বললেই হাফিজা বেগম মনে করেন তার বিরুদ্ধে কোনো বুদ্ধি পাকাচ্ছে সবাই। আরাধ্যর মা সাধনার নাম শুনলেই রেগে বাড়ি ছাড়ার কথা বলে। আরাধ্য সব মিলিয়ে ফেট আপ। সে না পারছে সাধনাকে বলতে, না পারছে খুঁজে বের করতে। আরাধ্যের ধারণা মেয়েটা বুঝি আরাধ্যকে বিরহ কষ্ট দিয়ে মারতে চায়। এসব ভাবনার মাঝে আরাধ্যর চোখ যায় রেস্তোরাঁর গেটের দিকে। মুহূর্তে চোখ জোড়া থেমে যায়। আরাধ্য অনর্গত কয়েকবার চোখের পলক ফেলে সে যা দেখছে তাকে আদৌ সত্যি সত্যি কি এটা সাধনা নাকি প্রত্যেকবারের মতো আরাধ্যের কল্পনা। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। আজ আসি দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।